2.5 বছর বয়সে কিডনি প্রতিস্থাপন, মায়ের কিডনি বসানো হলো শিশুর শরীরে। কলকাতার বেসরকারি হাসপাতালে বিরল অস্ত্রোপচার, তাতেই অসাধ্য সাধন, মিলল সাফল্য। টালিগঞ্জের আদিদেব জন্ম থেকেই নানা জটিলতা, একে অটিজম, তার উপরে কিডনির সমস্যা। কিডনি কাজই করছিল না, বাঁচার একমাত্র উপায় কিডনি প্রতিস্থাপন, সেটাও আবার মাত্র 2.5 বছর বয়সে। আদিদেবের শরীরে এখন তার মায়ের কিডনি। অপারেশনের মাস 4 পরে অনেকটাই সুস্থ আদিদেব। মায়ের কিডনি নিয়েই সে বড় হচ্ছে। আমি প্রথম থেকে ডিসাইডেড ছিলাম যে আমি কিডনি দেবো ওকে। নানা রকম প্রিপারেশন, যা লিগাল ফর্মালিটিস থাকে সেটা হলো, কিন্তু আমার কিডনি সাইজ আর ওর কিডনি সাইজের মধ্যে একটা হেলেন হেভেন ডিফারেন্স আছে, তো সেটার জন্য আমরা প্রিপেয়ার ছিলাম। আর চ্যালেঞ্জিং ছিল, এটা ইজি আমাদের জন্য ছিল না, কিন্তু হ্যাঁ এটা প্রথম থেকেই ছিল যে ওকে সুস্থ করতে হবে। সালটা 2021। সদ্যজাত আদিদেব তখন মায়ের সঙ্গে হাসপাতালের বেডে। সেই সময়ই তার শরীরে ধরা পড়ে জেনেটিক ডিসঅর্ডার, অটিজম, তার সঙ্গে কিডনির সমস্যা। চিকিৎসকরা জানান কিডনি প্রতিস্থাপন করা ছাড়া উপায় নেই, কিন্তু শিশুর ওজন 10 কেজির কম হলে অপারেশন সম্ভব নয়। তাই কয়েক বছরের অপেক্ষা, ওজন বাড়তেই কিডনি প্রতিস্থাপন। ডায়ালিসিসের প্রয়োজন ইমিডিয়েটলি ছিল না, আমরা ওষুধপত্র দিয়ে খাবারে দিয়ে আমরা ওজন বাড়ালাম। পৃথিবীতে নর্মালি 10 কিলো অ্যান্ড অ্যাবভ হলে কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয় যদি সার্জিক্যাল এক্সপার্টাইজ থাকে। সদ্যজাতর কিডনি প্রতিস্থাপন, মায়ের কিডনি বসানো হবে শিশুর শরীরে। চিকিৎসকদের কাছে এই অপারেশন ছিল বড় চ্যালেঞ্জ, কারণ কিডনিটি প্রাপ্তবয়স্কের, আকারে বড়, সেটি শিশুর শরীরে প্রতিস্থাপন করাটা যথেষ্ট ঝুঁকির। এরকম একটা কঠিন অপারেশনই সফল হয়েছে কলকাতার হাসপাতালে। 2.5 বছর বয়সের শরীরে বসানো হয়েছে তার মায়ের কিডনি। চিকিৎসকদের মতে এত কম বয়সীর কিডনি প্রতিস্থাপন প্রায় বিরল। কিডনি যদি কাজ না করে বডির ডেভেলপমেন্ট অনেক প্রবলেমস আর কি, সো অবভিয়াসলি কিডনি ট্রান্সপ্লান্ট করতে হয়েছে। ভারতবর্ষে কেন, ইউনাইটেড স্টেটসে নট ইভেন 3% অফ ট্রান্সপ্লান্টস ইন দ্য ওয়ার্ল্ড এই বাচ্চাদের আর কি হয়। মায়ের কিডনিতে এই শিশু আগামী দিনে লড়াই করবে, আর এই লড়াইয়ের উপাখ্যান হয়তো ঘরে ঘরে ছড়িয়ে পড়বে, যেখানে চিকিৎসক রোগীর সেই সম্পর্ককেই এক অন্য মাত্রা দেবে। ক্যামেরা শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিচন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। ফের ভারত বাংলাদেশ সুসম্পর্কে শান। দিল্লিতে বৈঠকে মোদি হাসিনা। হায়দ্রাবাদ হাউসে আলোচনার টেবিলে দুই প্রধানমন্ত্রী। সমঝোতা মজবুত করতে সই হতে পারে একাধিক দ্বিপাক্ষিক চুক্তি। Next, we have the MOU on maritime cooperation and blue economy. बांग्लादेश हमारी नेबरहुड फर्स्ट पॉलिसी, एक्ट ईस्ट पॉलिसी, विजन सागर और इंडो पैसिफिक विजन के संगम पर स्थित है। पिछले एक ही वर्ष में हमने साथ मिलकर लोक कल्याण के अनेक महत्वपूर्ण प्रोजेक्ट्स को पूरा किया है। अखौड़ा अगरतला के बीच भारत बांग्लादेश का 6ठा क्रॉस बॉर्डर रेल लिंक शुरू हो गया है। हमने अपने फोकस में रखा है कनेक्टिविटी, कॉमर्स और कोलैबोरेशन। पिछले 10 वर्षों में हमने 1965 से पहले की कनेक्टिविटी को रिस्टोर कर दिया है। अब हम और अधिक डिजिटल और एनर्जी कनेक्टिविटी पर बल देंगे। इससे दोनों देशों की अर्थव्यवस्थाओं को गति मिलेगी। আর এবার নজর রাখবো, বিদ্যুতের বিল বেড়ে গেলে সেক্ষেত্রে কাটছাট করতে হবে, কারণ বৃহস্পতিবারে বিদ্যুৎ অপচয় রুখতে কড়া বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আরো কড়া নবান্ন, বিদ্যুতের বিল নিয়ে আরো কড়া এবার নবান্ন। কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানবো সোমরাজের কাছ থেকে। সোমরাজ, কি কি সিদ্ধান্ত নেওয়া হলো, কারণ বৃহস্পতিবারই কড়া বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবার আর কি পদক্ষেপ? দেখো, বিদ্যুৎ অপচয় রুখতে এবার আরো কড়া মনোভাব নিয়েছে নবান্ন। সেটা সূত্র মারফত খবর, যে দপ্তরগুলির বিদ্যুতের বিল বা বকেয়া রয়েছে তাদের বাজেট কাটছাট করার নির্দেশ
রাজ্যের অর্থ সচিবকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। মূলত একাধিক দপ্তরের বিদ্যুৎ বিল এখনো বকেয়া রয়েছে এবং নবান্নের মহল মনে করছে এই বিদ্যুৎ বিল বকেয়ার বেশিরভাগটাই অংশ যখন সরকারি দপ্তরে কাজ হয় বা স্কুলগুলিতে যখন ক্লাস হয় তারপরেও বিদ্যুৎ অকারণে অপচয় হচ্ছে, আর সেই কারণেই একাধিক দপ্তরের বিদ্যুৎ বিল বকেয়া এবং সেই কারণেই মনে করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কড়া নির্দেশ দিয়েছেন রাজ্যের অর্থ সচিবকে এবং সেখানে বলছেন যে যেই সব দপ্তরে বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে তাদের সংশ্লিষ্ট দপ্তরগুলির বাজেট কমিয়ে দিতে হবে, অর্থাৎ বাজেট বরাদ্দ কমিয়ে দিতে হবে, কাটছাঁট করতে হবে, যাতে আগামী দিনে বিদ্যুৎ অপচয় না করে সংশ্লিষ্ট দপ্তরগুলি বা সংশ্লিষ্ট দপ্তরের অধীনস্থ বিভিন্ন যে শাখাগুলি রয়েছে তারা যাতে অকারণে বিদ্যুৎ অপচয় না করে, তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া মনোভাব নিয়েছেন বলে মনে করছে প্রশাসনিক মহল। বেশ সোমরাজ। আর দুই কাউন্সিলর তাদেরকে শোকজ করা হয়েছে, তৃণমূলের দুই কাউন্সিলরকে শোকজ। কেন শোকজ, কি কারণ? 100 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে শোকজ করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। আবিরের কাছ থেকে বাকিটা জানবো। আবির, কি কারণে শোকজ করা হলো এনাদের? দেখো, শহর কলকাতার একটা অফিসে কে কোন চেয়ারে বসবেন তাই নিয়ে দুই কাউন্সিলরের মারামারি এবং একজন কাউন্সিলর আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন। এই গোটা ঘটনাকে ঘিরে এটা অভিযোগ উঠেছে যে এরা দলীয় শৃঙ্খলা তারা মানছেন না, দলীয় অনুশাসন মানছেন না এবং এদেরকে এর আগেও বারবার সাবধান করা হয়েছিল। তারা তো নিজেরা অশান্তি থামাননি এবং তাদের যারা অনুগামী রয়েছেন তাদের মধ্যে বিস্তর গন্ডগোল এই জায়গাটা ঘিরে তৈরি হয়েছে। এরই প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দুই কাউন্সিলরকে শোকজ করা হয়েছে। ইতিমধ্যেই অরূপ বিশ্বাস, যিনি তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির মধ্যে রয়েছেন, তাকেও দায়িত্ব দেওয়া হয়েছিল দুজনের সঙ্গে কথা বলার পর, কিন্তু বারবার ধরে তারা যে আচরণ করছেন তাকে এলাকা থেকে বিস্তর অভিযোগ এসেছে। এরই প্রেক্ষিতে দুই কাউন্সিলরকে শোকজ করার সিদ্ধান্ত তৃণমূলের শীর্ষ নেতৃত্বে। বেশ আবির। কলকাতা পুরসভার কিছু কিছু ওয়ার্ডের কাউন্সিলরদের কিছু অনভিপ্রেত আচরণ লক্ষ্য করা যাচ্ছিল কয়েকদিন ধরে। এই বিষয়ে দল কঠোর অবস্থান নিয়েছেন। দলের যে ডিসিপ্লিনারি কমিটি আছে গতকাল শোকজ নোটিশ ইস্যু করেছেন 110 নম্বর ওয়ার্ডের স্বরাজ মণ্ডলকে এবং 104 নম্বরের তারকেশ্বর চক্রবর্তীকে। যে দলের মুখ তাতে কিছুটা হলেও মলিন হয়েছে, মিডিয়ার কাছে যেভাবে তারা স্টেটমেন্ট করেছেন এই বিষয়ে তাদের কাছ থেকে জবাব চাওয়া হয়েছে। আর এবার মানিকতলার দিকে নজর রাখবো। সেখানে আবার তোলাবাজির অভিযোগ। মানিকতলা বিধানসভার 14 নম্বর ওয়ার্ড, সেখানে তোলাবাজির অভিযোগ। কুমোরপাড়ায় প্রতিমা পিছু নাকি টাকা আদায় করা হচ্ছে, এমনটাই অভিযোগ। আর সমস্যা মেটাতে কাউন্সিলরকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। কর্মী সভাতেও কড়া বার্তা দিয়েছেন কুণাল ঘোষও। মানুষ বিরক্ত হয়ে অন্য দলকে ভোট দেবে এমনটা মন্তব্য করেছেন কুণাল ঘোষ। এবং উপনির্বাচনে তৃণমূলের পর্যবেক্ষকের কড়া মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। ছোটখাটো কমপ্লেন আছে, ওটা ভোলাটা দেখে নেবে। যেখানে ঠাকুর করা হয় সেখান থেকে একটা অভিযোগ এসছে, আমাদের সঙ্গে থাকা দু একজন তাদের কাছে কোনো অন্যায় আবদার টাবদার করছে। কোনো অবস্থায় দরকার হলে তুমি গিয়ে তাদের সঙ্গে ভোলাটা কথা বলে নাও। কারোর মনে যেন এতটুকু ক্ষোভ না থাকে যেটা এসে এই বাই ইলেকশনে আমি রাগের চোটে ভোট দিতে গেলাম না বা আমি অন্য কোনো জায়গায় রাগ দেখিয়ে ফেললাম, সেটা করা যাবে না। কোনো অবস্থায় সেটা করা যাবে। আমি বুঝতে পারছি তাদের কাছে খবর চলে যাবে, নয় সিটে হয়ে যাবে, আর নইলে কিন্তু আইনের ব্যবস্থার মধ্যে পড়বে। সোজা কথা বলে রেখে দেবে। কুণালদা আমাদের হাইকমান্ড, ওনার কানে যখন গেছে জিনিসটা সত্যি এবং যারা করেছে আমি সঙ্গে সঙ্গে তাদেরকে ডেকেছি। আমি বলেছি শুধরে যাও, যে তোমার মদত দিচ্ছে সে পরে থাকবে না। আমরা কিন্তু কড়া স্টেপ নেবো, এরপরে হাজতে থাকতে হবে। এটা কারা করছিল? ওই কয়েকটা পাড়ার ছেলেপেলেরা করছে অলরেডি। কুণালদা যেরকম হুমকি দিয়ে দিয়েছে আমরাও দিয়ে দিয়েছি, আমরা পুলিশকেও বলে দিয়েছি এবার করলে তুলে নিয়ে। আপনি তো কাউন্সিলর, আপনার কাছে খবরটা ছিল না? আমার কাছে ছিল না, থাকলে তো আগেই স্টেপ নিতাম।